পৃষ্ঠা ২১ কন্টিনিউড। প্রশ্ন ৭। পেশীয় সংবেদন কাকে বলে? পেশীয় সংবেদনের ৩টি বিভাগের সংজ্ঞা দাও। বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন কি? এর বৈশিষ্ট্য লেখো। পেশীয় সংবেদন সাধারণভাবে মানবদেহের বিভিন্ন পেশির সংকোচন বা প্রসারণের ফলে যে সংবেদন সৃষ্টি হয় তাকে পেশীয় সংবেদন বলে। পেশীয় সংবেদনের বিভাগ। পেশীয় সংবেদন একটি জটিল সংবেদন। এই সংবেদনকে ৩ ভাগে ভাগ করা যায়, যথা: ১. শক্তি প্রয়োগজনিত সংবেদন। যে কোনো কাজ করার সময় বাহ্যিক বস্তুর ওপর শক্তি প্রয়োগ করতে হয়। এর জন্য যে বিশেষ ধরনের সংবেদন সৃষ্টি হয় তাকে শক্তি প্রয়োগজনিত সংবেদন বলে। ২. চেষ্টীয় সংবেদন। মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন তথা পেশি চালনা করার জন্য যে বিশেষ প্রকার সংবেদন সৃষ্টি হয় তাকে চেষ্টীয় সংবেদন বলে। ৩. পার্শ্বীয় সংবেদন। মানুষ বহির্জগতে কোনো পরিবর্তন আনার জন্য যখন কাজ করে তখন তার অঙ্গ প্রত্যঙ্গ বহির্বস্তুর সংস্পর্শে আসে এবং এর ফলে যে বিশেষ প্রকার সংবেদন সৃষ্টি হয় তাকে পার্শ্বীয় সংবেদন বলে। বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন। আমাদের দেহের উপরিভাগে অবস্থিত বিভিন্ন জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে যে সংবেদন সৃষ্টি হয় তাকে বিশেষ সংবেদন বা ইন্দ্রিয় সংবেদন বলে। আমাদের 5টি জ্ঞানেন্দ্রিয় হল চোখ, কান, নাক, জিভ ও ত্বক। এদের মধ্যে যে কোনো একটি উদ্দীপিত হলে এবং সেই উদ্দীপনা মস্তিষ্কে পৌঁছলে যে সংবেদন সৃষ্টি হয় তাকে ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদন বলে। 5টি ইন্দ্রিয় থেকে 5 ধরনের সংবেদন সৃষ্টি হয়, যেমন: চোখ থেকে দৃষ্টিগত সংবেদন, কান থেকে শ্রবণগত সংবেদন, নাক থেকে ঘ্রাণগত সংবেদন, জিভ থেকে স্বাদগত সংবেদন এবং ত্বক থেকে স্পর্শগত সংবেদন। ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদনের বৈশিষ্ট্য। ইন্দ্রিয় সংবেদন বা বিশেষ সংবেদনের বৈশিষ্ট্যগুলি হল: ১. বাহ্য উদ্দীপকের কারণে সৃষ্ট। দেহের উপরিভাগে অবস্থিত বিভিন্ন ইন্দ্রিয় যথা চোখ, কান, নাক, জিভ ও ত্বক বিভিন্ন ধরনের সংবেদন সৃষ্টি করে। এরূপ সংবেদন বাহ্য উদ্দীপকের সংস্পর্শে উৎপন্ন হয়। ২. বস্তুর গুণ সম্বন্ধে ধারণা দান। এর ফলে বহির্জগতের বিভিন্ন বস্তুর গুণগুলি সম্বন্ধে সুস্পষ্ট ধারণা জন্মায়। ৩. অপেক্ষাকৃত স্পষ্ট সংবেদন। ইন্দ্রিয় সংবেদন দৈহিক সংবেদনের তুলনায় স্পষ্ট। উদ্দীপক কোন অবস্থান থেকে আমাদের ইন্দ্রিয়ের উপর ক্রিয়া করছে তা এই সংবেদন স্পষ্টভাবে নির্দেশ করে। ৪. গুণগত ও পরিমাণগত পার্থক্য বিদ্যমান। এই সংবেদনে গুণগত ও পরিমাণগত পার্থক্য থাকায় একটাকে আরেকটা থেকে সহজেই পৃথক করা যায়, যেমন দেখা বা শোনা এবং তীব্র আলো অথবা মৃদু আলো। প্রশ্ন ৮। প্রত্যক্ষণ বলতে কি বোঝায়? প্রত্যক্ষণের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ সংক্ষেপে লেখো। প্রত্যক্ষণ: উদ্দীপক দ্বারা সৃষ্ট উদ্দীপনা জ্ঞানেন্দ্রিয় থেকে অন্তর্বাহী সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছলে আমাদের মধ্যে এক বিশেষ ধরনের সংবেদনের সৃষ্টি হয়। সেই সংবেদন যখন একটি নির্দিষ্ট অর্থ তুলে ধরে তখন হয় প্রত্যক্ষণ। সংক্ষেপে বলা যায় অর্থপূর্ণ সংবেদনই হল প্রত্যক্ষণ। যেমন শব্দ শোনা সংবেদন, কিন্তু শব্দের উৎস প্রকৃতি সম্পর্কে জ্ঞান হল প্রত্যক্ষণ। প্রত্যক্ষণের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। প্রত্যক্ষণের মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ করলে দেখা যায় যে বেশ কয়েকটি স্তর অতিক্রম করার পর সংবেদন প্রত্যক্ষণের পর্যায়ে পৌঁছয়। এই স্তরগুলিকে মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। ১. পৃথককরণ। পৃথককরণ হল প্রত্যক্ষণের প্রথম স্তর। এই স্তরে সংবেদনকে পৃথক করা হয়। উদাহরণস্বরূপ বলা যায়
আমরা যদি কোনো বস্তুকে কলম হিসেবে জানতে চাই তাহলে কলম নয় এমন সব বস্তু যেমন পেন্সিল, কম্পাস, রাবার, খাতা, বই ইত্যাদি থেকে সেটি যে আলাদা তা জানতে হবে। 2. সদৃশ্যকরণ। সদৃশ্যকরণ হল প্রত্যক্ষণের দ্বিতীয় স্তর। এই স্তরটিতে কোনো বস্তু সম্পর্কে বর্তমান সংবেদনের সঙ্গে পূর্বে গৃহীত সংবেদনগুলির সাদৃশ্য অনুসন্ধান করা হয়। 1 টাকার কয়েনকে সঠিকভাবে জানতে হলে অতীতে যে সমস্ত কয়েন এর অভিজ্ঞতা আছে তার সঙ্গে বর্তমান কয়েনটির যে সাদৃশ্য আছে তা বুঝতে হয়। এইভাবে বুঝে নেওয়ার প্রক্রিয়াকে বলা হয় সদৃশ্যকরণের প্রক্রিয়া। 3. অনুষঙ্গ ও পুনরুৎপাদন। এটি হলো প্রত্যক্ষণের তৃতীয় স্তর। এই স্তরে মানুষের মনে বিভিন্ন অভিজ্ঞতার পুনরুৎপাদন ঘটে। পাশাপাশি পূর্ব অভিজ্ঞতার সঙ্গে বর্তমান অভিজ্ঞতার অনুষঙ্গ স্থাপিত হয়। 1 টাকার কয়েন এর প্রত্যক্ষণের জন্য আগে কয়েনটি দেখে যে ধরনের অভিজ্ঞতা হয়েছিল সেই অভিজ্ঞতার পুনরুৎপাদন এবং অনুষঙ্গ স্থাপনের মধ্য দিয়ে কয়েনটিকে সঠিকভাবে শনাক্ত করার দরকার হয়। 4. স্থান কাল নির্দেশ। এটি প্রত্যক্ষণের চতুর্থ স্তর। এই স্তরে সংবেদনটির স্থান এবং কাল নির্দেশ করা হয়। এক্ষেত্রে সংবেদন বহির্জগতের কোথা থেকে এবং কখন উৎপন্ন হয়েছে সে বিষয়টি স্থির করা হয়। 5. বিশ্বাস। এটি প্রত্যক্ষণের শেষ স্তর। প্রত্যক্ষণের মাধ্যমে যে অভিজ্ঞতা অর্জন করা হয় সেই বিষয়ে প্রত্যয়ই হল প্রকৃতপক্ষে বিশ্বাস। সংবেদনকে প্রত্যক্ষণের পর্যায়ে নিয়ে যেতে গেলে এই বিশ্বাসের স্তরে পৌঁছতে হবে। ওপরের সংক্ষিপ্ত আলোচনা থেকে বোঝা যায় উদ্দীপকের দ্বারা সৃষ্ট সংবেদনকে প্রত্যক্ষণের পর্যায়ে পৌঁছতে হলে মুহূর্তের মধ্যেই তাকে পৃষ্ঠা 22 পরপর পৃথককরণ, সদৃশ্যকরণ, অনুষঙ্গ ও পুনরুৎপাদন, স্থান কাল নির্দেশ এবং বিশ্বাস, এই 5টি স্তর অতিক্রম করতে হবে। প্রশ্ন 9. প্রত্যক্ষণের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। প্রত্যক্ষণের বৈশিষ্ট্য সমূহ। দার্শনিক ও মনোবিদগণ প্রত্যক্ষণের কয়েকটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। এই বৈশিষ্ট্যগুলি হল: 1. মনোযোগের সঙ্গে নিবিড় সম্পর্ক যুক্ত। প্রত্যক্ষণের সঙ্গে মনোযোগের একটি নিবিড় সম্পর্ক থাকে, কারণ মনোযোগ ছাড়া সংবেদন ব্যাখ্যা করা যায় না। 2. ব্যক্তিভেদে পৃথক। প্রত্যক্ষণ সব ব্যক্তির ক্ষেত্রে একই রকম হয় না, অর্থাৎ একই বস্তু বা ঘটনার নিরিখে বিভিন্ন ব্যক্তির প্রত্যক্ষণ ভিন্ন হয়। 3. পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ হল একটি পুনরুৎপাদনমূলক মানসিক প্রক্রিয়া। পূর্বের প্রত্যক্ষণ বর্তমান সংবেদনের অনুষঙ্গী হওয়ায় অভিজ্ঞতাটির পুনরুৎপাদন ঘটে। 4. জ্ঞানমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ হল একটি জ্ঞানমূলক প্রক্রিয়া। এই প্রক্রিয়ার দ্বারা কোনো বস্তু বা ঘটনার অস্তিত্ব সম্পর্কে অবগত হওয়া যায়। 5. সক্রিয়তামূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ একটি সক্রিয় মানসিক প্রক্রিয়া। ব্যক্তির সক্রিয়তা ছাড়া প্রত্যক্ষণ সম্ভব নয়। 6. নির্বাচনমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ হলো একটি নির্বাচনমূলক প্রক্রিয়া, কেননা অসংখ্য উদ্দীপকের মধ্য থেকে নির্দিষ্ট একটি উদ্দীপককে নির্বাচন করা হয়। 7. অভিজ্ঞতার সঙ্গে সম্পর্কযুক্ত। প্রত্যক্ষণের সঙ্গে অভিজ্ঞতার নিবিড় সম্পর্ক বর্তমান। যে কোনো বস্তু বা ঘটনার প্রত্যক্ষণে অতীত এবং বর্তমান উভয় প্রকার অভিজ্ঞতাই যুক্ত হয়। 8. পটভূমির সঙ্গে সম্পর্কযুক্ত। প্রত্যক্ষণ ঘটার সময় কোনো বস্তুকে বিশেষ পটভূমিতে অবয়ব রূপে প্রত্যক্ষ করা হয়। 9. স্মৃতি। প্রত্যক্ষণ একটি পুনরুৎপাদনমূলক প্রক্রিয়া হওয়ায় স্মৃতি এখানে বিশেষ ভূমিকা পালন করে।
ওপরের আলোচনা থেকে বলা যায় যে প্রত্যক্ষণ একটি জটিল প্রক্রিয়া। এটি উদ্দীপনাকে কেন্দ্র করে শুরু হয় এবং সংবেদনের অর্থবহ রূপ নিয়ে শেষ হয়। এটি সংবেদন ও পূর্ব অভিজ্ঞতার সংমিশ্রণ। প্রশ্ন 10, প্রত্যক্ষণের শ্রেণীবিভাগ করো। প্রত্যক্ষণের শ্রেণীবিভাগ। প্রত্যক্ষণকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা: 1. সাক্ষাৎ প্রত্যক্ষণ। এই প্রত্যক্ষণ মৌলিক প্রত্যক্ষণ নামে পরিচিত। প্রশ্ন 10, প্রত্যক্ষণের শ্রেণীবিভাগ করো। প্রত্যক্ষণের শ্রেণীবিভাগ। প্রত্যক্ষণকে 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা: 1. সাক্ষাৎ প্রত্যক্ষণ। এই প্রত্যক্ষণ মৌলিক প্রত্যক্ষণ নামে পরিচিত। এই প্রকার প্রত্যক্ষণে 5টি জ্ঞানেন্দ্রিয়ের মধ্যে যে কোনো একটির দ্বারা বস্তুর কোনো বিশেষ গুণকে নির্ধারণ করা হয়। উদাহরণস্বরূপ, আমরা যখন এক টুকরো বরফ স্পর্শ করি তখন তার ঠান্ডা ভাবটি জানতে পারি। 2. অর্জিত প্রত্যক্ষণ। কোনো একটি সংবেদন একটি বিশেষ ইন্দ্রিয়ের মাধ্যমে অনুভূত হওয়ার সঙ্গে সঙ্গে যদি অন্যান্য ইন্দ্রিয়ের মাধ্যমেও তার প্রত্যক্ষণ ঘটে, তবে ওই প্রকার প্রত্যক্ষণকে অর্জিত প্রত্যক্ষণ বলে। উদাহরণস্বরূপ বলা যায়, বরফে হাত দিয়ে ঠান্ডা অনুভব করার সঙ্গে সঙ্গে বরফের সাদা রঙের গুণটিও দর্শন সংবেদনের মাধ্যমে প্রত্যক্ষিত হয়। বরফের এই সাদা রং প্রত্যক্ষণ হল অর্জিত প্রত্যক্ষণ। 3. সংপ্রত্যক্ষণ। আমাদের মনে যেসব অভিজ্ঞতা ইতিমধ্যেই সুসংবদ্ধ হয়ে আছে, সেই সব অভিজ্ঞতার ভিত্তিতেই কোনো নতুন ঘটনাকে আমরা প্রত্যক্ষ করি। উদাহরণস্বরূপ বলা যায়, একজন সাধারণ মানুষ যখন একটি প্রাণীকে দেখে তখন সে তাকে কেবল একটি প্রাণী হিসেবেই দেখে। অন্যদিকে কোনো প্রাণী বিশারদ যখন সেই প্রাণীটিকে দেখেন তখন তিনি প্রাণীটির বিভিন্ন বৈশিষ্ট্যকে পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে শনাক্ত করার চেষ্টা করেন এবং প্রাণীটি কোন পর্বের বা শ্রেণীর অন্তর্গত সে বিষয়ে অভিমত ব্যক্ত করেন। একেই সংপ্রত্যক্ষণ বলে। প্রশ্ন 11, শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব সংক্ষেপে আলোচনা করো। শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব। আধুনিক শিক্ষায় প্রত্যক্ষণের গুরুত্ব অপরিসীম। নিচে প্রত্যক্ষণের কয়েকটি শিক্ষামূলক গুরুত্ব সংক্ষেপে আলোচনা করা হলো। 1. শিখন ও প্রত্যক্ষণের পারস্পরিক প্রভাব। শিখনের ক্ষেত্রে প্রত্যক্ষণের মূল্য অপরিসীম। প্রত্যক্ষণের সময় যে অতীত অভিজ্ঞতা আমাদের মনের মধ্যে কাজ করে তার পুরোটাই শিখন থেকে আসে। অনেকের মতে শিখন এবং প্রত্যক্ষণ পরস্পরকে সহায়তা করে এবং পরস্পরকে প্রভাবিত করে। 2. অনুকরণের ক্ষেত্রে আবশ্যক। অনুকরণের মাধ্যমে শিখনের ক্ষেত্রে শিক্ষার্থীকে প্রত্যক্ষণের ওপর নির্ভর করতে হয়, কারণ শিক্ষার্থী প্রাথমিক অবস্থায় শিক্ষকদের বা বয়স্কদের প্রত্যক্ষণের মাধ্যমে অনুকরণ করে। 3. দক্ষতা অর্জনের সহায়ক। কোনো বিশেষ বিষয়ে দক্ষতা অর্জনের ক্ষেত্রেও প্রত্যক্ষণ শিক্ষার্থীকে যথেষ্ট সাহায্য করে। যে কোনো কাজের উৎকর্ষ নির্ভর করে দক্ষতার ওপর। এই দক্ষতা অর্জন উপযুক্ত নিখুঁত প্রত্যক্ষণের উপর নির্ভর করে। পৃষ্ঠা 23। 4. সমস্যা সমাধানের সহায়ক। সমস্যা সমাধান একটি গুরুত্বপূর্ণ শিখন। সমস্যাপূর্ণ পরিস্থিতিতে কী ধরনের ঘটনাক্রম বা উদ্দীপনার সৃষ্টি হয় সেই সব বিষয় ভালোভাবে প্রত্যক্ষণ না করলে সমস্যার সমাধান সম্ভব হয় না। 5. পাঠ প্রস্তুতিতে সহায়ক। প্রতিদিনকার পাঠ প্রস্তুত করার সময় শিক্ষার্থীদের পাঠ্য বিষয়বস্তুকে সঠিকভাবে প্রত্যক্ষণের প্রয়োজন হয়। প্রতিটি শিক্ষার্থীর প্রত্যক্ষণ করার উপযুক্ত ক্ষমতা অর্জন করা উচিত। 6. জ্ঞানের বাস্তব প্রয়োগে প্রয়োজনীয়। অর্জিত জ্ঞান যদি সঠিক ক্ষেত্রে সঠিকভাবে প্রয়োগ করা না যায় তাহলে সেই জ্ঞান মূল্যহীন। এই কারণে কোনো জ্ঞান বা অভিজ্ঞতা অর্জনের সময় ওই জ্ঞানের বা অভিজ্ঞতার সামগ্রিক রূপটি প্রত্যক্ষণ করা প্রয়োজন। অন্যথায় ওই জ্ঞান প্রয়োগের ক্ষেত্রে শিক্ষার্থীকে অসুবিধায় পড়তে হয়। ওপরের আলোচনা থেকেই সিদ্ধান্তে আসা যায় যে শিক্ষার উদ্দেশ্যকে সফল করতে গেলে প্রত্যক্ষণ অপরিহার্য।
প্রশ্ন 12। স্থান বা দূরত্ব ও গভীরতার প্রত্যক্ষণের মনোবিজ্ঞানসম্মত কারণ উল্লেখ করো। স্থান বা দূরত্ব ও গভীরতার প্রত্যক্ষণের মনোবিজ্ঞানসম্মত কারণ। দূরত্ব ও গভীরতা প্রত্যক্ষণের ক্ষেত্রে শারীরিক কারণের পাশাপাশি কিছু মানসিক কারণও কাজ করে। নিচে এই কারণগুলি সম্পর্কে আলোচনা করা হলো। 1. একটির ওপর অন্যটির অবস্থান। শিল্পীরা তাঁদের দ্বিমাত্রিক চিত্রে দূরত্ব বোঝানোর জন্য কাছের বস্তুকে সামনে রেখে তার পেছনে দূরের বস্তুকে দেখান। এইভাবে ছবি দেখে আমরা কাছের বস্তু এবং দূরের বস্তু বুঝতে পারি। 2. আলো ও ছায়া। কোনো বস্তুর যে অংশে আলো পড়ে সেই অংশটি প্রত্যক্ষণের ক্ষেত্রে কাছে আছে বলে মনে হয় এবং যেখানে আলো পড়ে না অর্থাৎ ছায়ায় ঢাকা অংশকে দূরের বলে মনে হয়। 3. সীমারেখার স্পষ্টতা। কোনো বস্তুর সীমারেখা যদি স্পষ্ট হয় তাহলে তাকে কাছের বলে মনে হয়, আর যদি বস্তুর সীমারেখা অস্পষ্ট হয় তাহলে বস্তুটি দূরে আছে বলে মনে হয়। 4. সমান্তরাল রেখার আপাত কেন্দ্রাভিমুখিতা। দুটি সমান্তরাল রেখাকে অনেক দূর থেকে প্রত্যক্ষণ করলে মনে হয় রেখা দুটি যেন পরস্পরের দিকে অর্থাৎ কেন্দ্র অভিমুখে মিশে গেছে। সমান্তরাল রেখার আপাত কেন্দ্রাভিমুখিতা দূরত্বের ধারণা সৃষ্টি করে। 5. বস্তুর আকার। অভিজ্ঞতার ফলে আমরা শিখেছি যে দূরের বস্তুকে ছোট এবং কাছের বস্তুটিকে বড় দেখায়। বস্তুটি কাছে আছে না দূরে আছে তা বোঝা যায় বস্তুর আকার দেখে। 6. আংশিক ও পূর্ণ দর্শন। আমাদের অভিজ্ঞতা হলো কাছের জিনিস দূরের জিনিসকে আড়াল করে। সুতরাং যে জিনিসটি সম্পূর্ণ দেখা যাচ্ছে সেটি কাছের, আর যেটি আংশিক দেখা যাচ্ছে সেটি দূরের। 7. অবস্থানগত পরিবর্তন বা লম্বন। আমাদের মাথাটিকে যদি একপাশে কাত করি তাহলে যে পাশে কাত করা হয় সেই পাশের কাছের জিনিসগুলি মনে হবে বিপরীত দিকে যাচ্ছে। আর দূরের বস্তুগুলি মনে হবে একই দিকে যাচ্ছে। এই সমমুখী গতিবোধ এবং বিপরীতমুখী গতিবোধ দূরত্ব প্রত্যক্ষণে সাহায্য করে। প্রশ্ন 13। ভ্রান্ত প্রত্যক্ষণ বলতে কি বোঝো? ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলি লেখো। ভ্রান্ত প্রত্যক্ষণ হল সংবেদনের ত্রুটিপূর্ণ ব্যাখ্যা। অনেক মনোবিদ ভ্রান্ত প্রত্যক্ষণকে মিথ্যা প্রত্যক্ষণ নামে অভিহিত করেছেন। হালকা অন্ধকারের মধ্যে রাস্তায় পড়ে থাকা দড়িকে অনেক সময় আমরা সাপ মনে করি, এটি হলো ভ্রান্ত প্রত্যক্ষণ, কিন্তু আলোকিত অবস্থায় সেটিকে দড়ি হিসেবেই দেখি, এটি হলো প্রত্যক্ষণ। ভ্রান্ত প্রত্যক্ষণের কারণ। ভ্রান্ত প্রত্যক্ষণের কারণগুলিকে প্রধানত দুভাগে ভাগ করা যায়। 1. বাহ্যিক বা শারীরিক কারণ এবং 2. অভ্যন্তরীণ বা মানসিক কারণ। এছাড়াও আরও কিছু কারণে ভ্রান্ত প্রত্যক্ষণ ঘটে থাকে। 1. শারীরিক কারণ। প্রতিধ্বনি এবং আয়নায় প্রতিবিম্ব এর উদাহরণ। প্রতিবিম্বকে আয়নার পিছনে আছে বলে মনে করা হয়, কারণ পিছন থেকেই আলো প্রতিফলিত হয়ে আমাদের চোখে পড়ে। প্রতিধ্বনি শুনলে মনে হয় বহু দূরে কেউ একই শব্দ করছে। এর কারণ হলো ওই স্থান থেকেই শব্দ প্রতিফলিত হয়ে আমাদের কানে আসছে। 2. অভ্যন্তরীণ বা মানসিক কারণ। ভ্রান্ত প্রত্যক্ষণের অভ্যন্তরীণ কারণগুলি হল: 1. ভয় বা উৎকণ্ঠার কারণে অনেক সময় ভ্রান্ত প্রত্যক্ষণ ঘটে থাকে। অন্ধকারের মধ্যে হাঁটার সময় অনেকের মনে হয় যেন তার পেছনে কেউ হাঁটছে। 2. প্রত্যাশা মানুষের মধ্যে ভ্রান্ত প্রত্যক্ষণ সৃষ্টি করে। যেমন অনেক ক্ষেত্রে ছাত্রছাত্রীরা পরীক্ষার সময় প্রশ্নপত্র পাওয়া মাত্রই কোনো একটি প্রশ্নের প্রত্যাশা অনুযায়ী ভ্রান্ত প্রত্যক্ষণের ফলে ভুল উত্তর লিখে ফেলে। পৃষ্ঠা 24।
এক্ষেত্রে ভুল উত্তর দানের পেছনে কাজ করে বিশেষ প্রশ্নটি পাওয়ার প্রত্যাশা। 3. অভ্যাস ও পরিচিতি। অভ্যাস এবং পরিচিতির কারণেও আমাদের মধ্যে অনেক সময় ভ্রান্ত প্রত্যক্ষণ ঘটে থাকে। নিজের ভুল লেখা তাই আমাদের চোখে পড়ে না। ভ্রান্ত প্রত্যক্ষণের আরও কয়েকটি কারণ রয়েছে, যেমন 4. সন্দেহ ও ঈর্ষা। ভ্রান্ত প্রত্যক্ষণের আরেকটি কারণ হলো সন্দেহ এবং ঈর্ষা। সন্দেহের বশে অনেক সময় আমরা স্বাভাবিক কোনো আলোচনাও আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মনে করি। এছাড়া ঈর্ষার কারণে আমরা শত্রুকে দেখলেই তার কুৎসিত রূপটি মনে করি। 5. ইন্দ্রিয়জনিত অসঙ্গতি। অনেক ক্ষেত্রে ইন্দ্রিয়ের অসঙ্গতির জন্য আমাদের ভ্রান্ত প্রত্যক্ষণ হয়। এই কারণে অনেক সময় জন্ডিস রোগে আক্রান্ত ব্যক্তিরা সাদা রঙের ফুলকে হলুদ রঙের দেখে। 6. বৈপরীত্য। যদি দুটি সম্পূর্ণ বিপরীত ধর্মী বস্তুকে পাশাপাশি রাখা হয় তাহলেও আমাদের ভ্রান্ত প্রত্যক্ষণ ঘটতে পারে। যেমন একটি লম্বা বস্তুর পাশে একটি অল্প দীর্ঘ বস্তু রাখলে অল্প দীর্ঘ বস্তুটিকে তার প্রকৃত আকৃতির তুলনায় আরও বেশি অল্প দীর্ঘ বলে মনে হয়। 7. গতি। ট্রেনের গতির জন্য ট্রেনের বাইরের বস্তুগুলিকে বিপরীত গতিসম্পন্ন বলে মনে হয়। প্রশ্ন 14. প্রত্যক্ষণের ধর্মগুলি লেখো। প্রত্যক্ষণের ধর্মসমূহ। অর্থপূর্ণ সংবেদনই হল প্রত্যক্ষণ। প্রত্যক্ষণের ক্ষেত্রে যে ধর্মগুলি লক্ষ্য করা যায় সেগুলি নিচে সংক্ষেপে আলোচনা করা হলো। 1. গুণ। বিভিন্ন ধরনের সংবেদনের ফলে সৃষ্ট প্রত্যক্ষণগুলির মধ্যে পার্থক্য আছে। উদাহরণস্বরূপ বলা যায়, দর্শন সংবেদন থেকে সৃষ্ট প্রত্যক্ষণ শ্রবণ সংবেদন থেকে সৃষ্ট প্রত্যক্ষণের থেকে আলাদা। এটিই প্রত্যক্ষণের গুণগত দিক। 2. তীব্রতা। তীব্রতা বলতে গুণের তীব্রতাকেই বোঝানো হয়। যেমন কোনো রং খুব গাঢ় হয়, আবার কোনো রং খুব হালকা হয়। এই দুটি গুণের প্রত্যক্ষণ ভিন্ন। এই তীব্রতা গুণটির দ্বারা আমরা একটি টগর ফুলের গন্ধের সঙ্গে একটি জুঁই ফুলের গন্ধের পার্থক্য বুঝতে পারি। 3. ব্যাপ্তি। কোনো বস্তুকে আমরা যদি স্পর্শ করি তাহলে প্রত্যক্ষণের দ্বারা বস্তুটির আকার বা বিস্তৃতি সম্পর্কে জানতে পারি। উদাহরণস্বরূপ বলা যায়, হাতের ওপর একটা পিন এবং একটা কলম, একটি পিন এবং একটি কলম রাখলে তাদের ব্যাপ্তি আমরা বুঝতে পারি প্রত্যক্ষণ থেকে। পিন এবং কলম উভয়ের প্রত্যক্ষণ কখনোই ব্যাপ্তির নিরিখে এক হবে না। 4. স্থায়িত্ব। প্রত্যক্ষণ স্বল্পস্থায়ীও হতে পারে, আবার দীর্ঘস্থায়ীও হতে পারে। বিদ্যুৎ চমকালে তার স্থায়িত্বকাল কতক্ষণ তা আমরা সহজেই জানতে পারি। 5. স্থানীয় ধর্ম। আমাদের ইন্দ্রিয়ের দৈহিক অবস্থানের ফলে সংবেদনের জন্ম হয়। একেই সংবেদনের স্থানীয় ধর্ম বলে। যেমন চোখ বন্ধ থাকাকালীন অবস্থায় যদি কেউ আমার পা ছোঁয়ে তবে বলে দিতে পারি যে সে আমার দেহে কোন অংশ ছুঁয়েছে। প্রত্যক্ষণের উপরোক্ত ধর্মগুলির স্থায়িত্ব প্রত্যক্ষণকে আরও অর্থবহ করে তোলে। প্রশ্ন 15. সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য নির্ণয় করো। সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্য। সংবেদন ও প্রত্যক্ষণের পার্থক্যগুলি হল: 1. বিষয়, প্রক্রিয়ার প্রকৃতি। সংবেদন। সংবেদন হলো একটি সরল জ্ঞানমূলক প্রক্রিয়া। প্রত্যক্ষণ হলো একটি জটিল জ্ঞানমূলক প্রক্রিয়া। 2. ধারণা দানের প্রকৃতি। সংবেদন বস্তু সম্পর্কে প্রাথমিক ধারণা তৈরি করে, প্রত্যক্ষণ বস্তু সম্পর্কে সম্পূর্ণ ধারণা তৈরি করে। 3. সংজ্ঞা। ইন্দ্রিয় থেকে উৎপন্ন স্নায়ু প্রবাহ সংজ্ঞাবহ স্নায়ুর মাধ্যমে মস্তিষ্কে পৌঁছে যে অনুভূতির উদ্রেক করে তাকে বলে সংবেদন। পূর্ব অভিজ্ঞতার ভিত্তিতে সংবেদনের অর্থ উপলব্ধি করাকে বলে প্রত্যক্ষণ। 4. নির্ভরতা। সংবেদন হলো ইন্দ্রিয় নির্ভর প্রক্রিয়া, প্রত্যক্ষণ হলো সংবেদন নির্ভর প্রক্রিয়া। 5. মনের ক্রিয়া। সংবেদনের সময় মন তুলনামূলকভাবে নিষ্ক্রিয় থাকে, প্রত্যক্ষণ কালে মন অনেক বেশি সক্রিয় থাকে। 6. অভিজ্ঞতা দানের প্রকৃতি। সংবেদন বস্তু সম্পর্কে বিমূর্ত অভিজ্ঞতা দান করে, প্রত্যক্ষণ বস্তু সম্পর্কে মূর্ত অভিজ্ঞতা দান করে। 7.
কারণ স্ট্রোক ফল। সংবেদন হল প্রত্যক্ষণের কারণ, প্রত্যক্ষণ হল সংবেদনের অর্থবহ রূপ বা ফল। 8. উপস্থাপন ও পুনরুত্থাপন। সংবেদনে বস্তুর উপস্থাপন অর্থাৎ প্রেজেন্টেশন হয়, পুনরুত্থাপন রিপ্রেজেন্টেশন হয় না। প্রত্যক্ষণে বস্তুর উপস্থাপন ও পুনরুত্থাপন দুইই ঘটে। পৃষ্ঠা 25। 9. বিষয় ব্যক্তিগত পার্থক্য। সংবেদনে ব্যক্তিগত পার্থক্য দেখা যায় না। প্রত্যক্ষণে ব্যক্তিগত পার্থক্য দেখা যায়। প্রশ্ন 16। প্রত্যক্ষণ সম্পর্কে গেস্টাল্টের মতবাদ ব্যাখ্যা করো। প্রত্যক্ষণ সম্পর্কে গেস্টাল্টের মতবাদ। পূর্বে প্রত্যক্ষণকে খণ্ড খণ্ড সংবেদনের সমষ্টি বলে মনে করা হতো। গেস্টাল্ট বা সমগ্রতাবাদীরাই প্রথম এর বিরোধিতা করে বলেন যে আমরা যখন কিছু প্রত্যক্ষণ করি তখন বিষয়টি খণ্ড খণ্ডভাবে দেখি না, সামগ্রিকভাবে দেখি, কারণ সমগ্রভাবে দেখা মানুষের একটি মানসিক প্রবণতা। যেমন নিচের বাম চিত্রের দিকে তাকানো মাত্রই আমরা এটিকে একটি ত্রিভুজ হিসেবে প্রত্যক্ষ করি, যদিও ছবিতে কোনো কোণ নেই। 3টি সরলরেখার মধ্যেই ফাঁক রয়েছে। প্রত্যক্ষণ করার সময় বিষয়বস্তুগুলিকে সমগ্রভাবে দেখার যে প্রবণতা আমাদের মধ্যে আছে তার কারণগুলি গেস্টাল্টবাদীরা উল্লেখ করেছেন। যেমন 1. নৈকট্য। যেসব বস্তু খুব কাছাকাছি থাকে তাদের আমরা একসঙ্গে প্রত্যক্ষ করে থাকি। যেমন আগের পাতার ডান চিত্রের লাইনগুলিকে 4টি আলাদা লাইন বলে মনে হয় না, মনে হয় 2 জোড়া লাইন। 2. সাদৃশ্য। আমরা বিভিন্ন ধরনের বস্তুগুলির মধ্য থেকে একই রকম বস্তুগুলিকে এক একটি শ্রেণী তৈরির মাধ্যমে প্রত্যক্ষ করি। এক্ষেত্রে নিচের চিত্রটিতে দেওয়া 2 ধরনের জ্যামিতিক ক্ষেত্রগুলির মধ্যে আমরা বৃত্তগুলিকে একসঙ্গে প্রত্যক্ষ করি এবং ত্রিভুজগুলিকে একসঙ্গে প্রত্যক্ষ করি। একটি চৌকো রেখাচিত্রের মধ্যে বিভিন্ন জ্যামিতিক ক্ষেত্র রয়েছে, যথা বৃত্ত, ত্রিভুজ ইত্যাদি, বৃত্ত এবং ত্রিভুজ। 3. অবিচ্ছিন্নতা। উপাদানের অবিচ্ছিন্নতা সত্ত্বেও কোনো চিত্রকে সম্পূর্ণ বলে মনে হয়। নিচের চিত্রের বিন্দুগুলি একে অপরের থেকে পৃথক হওয়া সত্ত্বেও আমরা তাদের অবিচ্ছিন্ন রূপে প্রত্যক্ষ করি। উপাদানের অবিচ্ছিন্নতা। 4. গতিশীলতা। গতি ও সংবেদনের একটি সংগঠিত রূপ যা প্রত্যক্ষণে সাহায্য করে। অনেক সময় বৈদ্যুতিন বিজ্ঞাপনের ক্ষেত্রে তীর চিহ্ন পরপর সাজিয়ে এমনভাবে বিদ্যুৎ প্রবাহের ব্যবস্থা করা হয় যাতে দূর থেকে দেখলে মনে হয় যে তীরগুলি গতিশীল, কিন্তু বাস্তবে তারা গতিশীল নয়। ক্রমানুযায়ী আলোর জ্বলে ওঠা এবং নিভে যাওয়ার মধ্য দিয়ে গতিশীলতার একটি অনুভূতি সৃষ্টি হয়। একেই মনোবিজ্ঞানের পরিভাষায় বলে ফাই ফেনোমেনন। সামগ্রিকভাবে দেখার প্রবণতাই এর কারণ। উল্লিখিত 4টি কারণ ছাড়াও আবদ্ধতা, প্রস্তুতি, পরিচিতি প্রভৃতি কারণ প্রত্যক্ষণের সমগ্রতাবাদের ব্যাখ্যায় আলোচিত হয়।